হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে রিমি ফিরে গেল প্রীতমের বাড়িতে। ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বলছি। কালকে দেখেছিলাম ওদের লাইভটা, তখন আর কি ভিডিও করার সময় নেই। অলরেডি আমার সকালে একটা ভিডিও করা ছিল, সেই ভিডিওটাই পাবলিশ হওয়ার কথা। কাজে ওই ভিডিওটা করলেও আমি পাবলিশ করতে করতে বিকেলই হয়ে যেত। একসঙ্গে কত ভিডিও করবো বলো। যাই হোক, পুরো ব্যাপারটা বুঝতে শুনতে সবার ভিডিও দেখতে খানিকটা তো সময় লাগে। যাই হোক, যখন প্রীতম তার লাইভে বললো রিমি ওদের বাড়িতে, এবং ওর অজান্তে গেছে, ওকে জানানো হয়নি, মানে জিনিসটা আচমকাই হয়েছে, তার জন্য ও একটু ঘাবড়ে গেছে, ও মানে হতচকিত হয়ে গেছে। এবং যেটুকু বুঝলাম, যেটুকু আমার বোঝা সম্ভব, ও কিন্তু আনন্দই পেয়েছে। এবং কি বলে না, মেঘ না চাইতে জল, ওই ব্যাপারটা ওর হয়ে গেছে। এর থেকে একটা জিনিস খুব খুব ক্লিয়ার হয়ে গেলাম, যে শুধু রিমি নয়, প্রীতমও ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে, ওদের অল্প বয়সী মন নিয়ে ভালোবাসে, ওদের ভালো লাগা থেকে ভালোবাসে, আর দুজনে একসাথে থাকতে চায়, পথ চলতে চায়। হ্যাঁ, মাঝে মাঝে প্রীতমের যেটা হয়, দিশানির জন্য ওর মনটা খারাপ হয়ে যায়। সেটা কেন হয় বলো তো? ওরা ছোট থেকে যেহেতু একসাথে বড় হয়েছে, বন্ধুর মতো মিশেছিল প্রথম জীবনে, তারপর তো ভুল কাজ করেছে, একটা আন্ডার এজ ম্যারেজ, এবং সেটাকেও টেকাতে পারিনি, ডিভোর্সের মতো কাজ করে ফেলতে হয়েছে। মানে যে বয়সে মানুষ পড়াশোনাই শেষ করে না, একটা চাকরিও পায় না, সেই বয়সে ওর বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে। বুঝতে পারছো কতটা মানে ম্যাচিউরিটির অভাব? ভুল কাজই বলবো, কিন্তু বাবা মা যাই হোক, এদেরকে সামলে নিতে, এদের পাশে থেকেছে। মানে এদেরকে ছেড়ে দেয়নি, না তুই এই কাজ করেছিস, বাড়ি থেকে বেরিয়ে যা, বা তোর সাথে কোনো সম্পর্ক নেই, এইভাবে ওদের ছেড়ে দেয়নি। অ্যাকচুয়ালি আমি যা বুঝলাম, আমিও প্রথমে ভাবতাম যে বাবা মারা কী করে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু আজকে নিজে ওই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বুঝলাম, বাবা মাই যদি এই সময়টা পাশে এসে না দাঁড়ায় ওই সময়টাকে সামলাবার জন্য, তাহলে ছেলেমেয়েরা হয়তো খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে আসতে পারে না। মানে এই সাথ ছেড়ে দেওয়া, সঙ্গ ছেড়ে দেওয়াটা একদম ঠিক জিনিস না। মানে ওই আঠার মতো আটকে থাকতে হবে ছেলে মেয়ের সাথে। হ্যাঁ, ভুলটা করার আগে থাকলে বেশি ভালো হয়, কিন্তু দেখো সব পরিবেশ, সব পরিস্থিতি সবার সমান হয় না। এটাই হলো ব্যাপার। আমরা যেভাবে পারবো, অন্য লোকে সেভাবে পারবে না। আমার ব্যাপারটা আমি এখানে একটু বলে নিই। আমি কিন্তু আমার একটু লেটে ম্যারেজ হয়েছে, একটু অত অল্প বয়সে আমার ম্যারেজ হয়নি। আমার প্রায় 27+ ম্যারেজ হয়েছে, বুঝতেই পারছো, অনেকটা এজে বিয়ে হয়েছে। আমি অত অল্প বয়সে ম্যারেজে বিশ্বাসীই নই। হ্যাঁ, কাজে বুঝতে পারছো, প্র্যাকটিক্যাল সেন্সটা আমার খুব ভালো ছিল, আর দীর্ঘদিন যেহেতু আমি সার্ভিস করেছি, আমার তো লোকজনের সম্বন্ধে একটা ভালো জ্ঞান ছিল, মানে পাবলিক হ্যান্ডেল করতে পারতাম, যেহেতু আমি একজন কনসালটেন্ট ছিলাম। সেই জন্য কেরিয়ার আর কি কাউন্সিলার ছিলাম, এরকম ব্যাপার। এর জন্য লোকের সঙ্গে প্রচুর ডিল করতে হতো। তা সেই ক্ষেত্রে মানুষের মানসিকতাটা খুব ভালো করে বুঝতে পারতাম। তাই যখন বিয়ে হলো, বিয়েটা ছেড়ে দাও, ওটা হতে হয় তাই হয়েছে, মানে বিয়ে করবো এইসব নেশা বা এইসব ব্যাপার আমার নেই। অবশ্যই আমার অ্যারেঞ্জ ম্যারেজ, কাগজের বিয়ে বলতে পারো, খবরের কাগজ থেকে বিয়ে। আহ, আমাদের শ্বশুরবাড়িতে এটাই সিস্টেম। এটা খবরের কাগজেই, আনন্দবাজার পত্রিকায় ম্যাট্রিমনিলে, ওইখান থেকে অ্যাড দেখে আমার সম্পর্ক। যাই হোক, সেটা বলছি না, যেটা বলছিলাম, বিয়ে তো আমার হয়েছে 27 বছরে, 28 বছরেই আমার মেয়ে হয়ে গেছে। সেই থেকে যে আমি মেয়ের সঙ্গে আঠার মতো আটকে রয়েছি, বিশ্বাস করবে না, আটকেই ছিলাম। মানে আমি সংসারের দিকে তাকাইনি, অ্যাকচুয়ালি তাকাইনি। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, একটা সুবিধা ছিল, আমাদের সব লোক ছিল, রান্নার লোক, কাজের লোক, বাসন মাজার লোক, ঘর মোছার লোক, সবই ছিল। হ্যাঁ, কাজেই সেভাবে কোনো কাজ হয়তো করতে হতো না, যেহেতু আমরা 4টে বউ, 4টে যা, বাড়িতে লোকজন প্রচুর। প্রথম দিকে সব একসাথেই রান্নাবান্না হতো, যতই রান্নার লোক থাক, তাদের দেখাশোনা, এগুলো তো করতে হয়। তা আমি অনেকাংশেই একটু পিছিয়ে থাকতাম, অতটা করতাম না, নিজের মুখেই বলছি করতাম না। কারণ আমার মেয়ের প্রতি আমার একটু বেশি জ্ঞান ছিল, মানে ধ্যান ছিল, জ্ঞান ছিল না, ধ্যান ছিল। সব সময় একদম ছোটোটা ছেড়ে দাও, 2 বছরটা ছেড়ে দাও, 2+ হওয়ার পর থেকে সেই যে স্কুলে ঢুকলো, আমি 2.5 বছরে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি। বুঝতে পারছো কত ছোটো থেকে ও স্কুলে যায়, সব রকম কিন্ডার গার্ডেন ওর ক্লাস করা। তারপর গিয়ে 6 বছরেই 1-এ পড়েছে। তার মানে বুঝতে পারছো কবে থেকে স্টার্ট করেছি। মানে ওই আমার সংসারকে আমি সাইডে রেখে, আমার বর খুব হেল্প করেছে আমাকে তার জন্য। ও বলেছে, না ঠিক আছে, মেয়ে যখন একটা, তাকে মনের মতো করে তৈরি করো, কোনো অসুবিধা নেই, আমি দেখে নেব। এমন হয়েছে, আমি মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে যেতাম, আমার বর রাতে রান্না করে রাখতাম, মানে তখন আমরা সেপারেট হয়ে গেছি, সকালে সমস্ত মাইক্রোওভেনে গরম করে খাচ্ছে,
আমরা আসবো, তারপরে সে হয়তো আমি পরে শখ করতাম। যখন বাড়িতে থাকতাম আমি শখ করতাম, কিন্তু যখন থাকতাম না ওই সময়টা কোনো অভিযোগ জানায়নি যে তুমি মেয়েকে নিয়ে বেরিয়ে যাও তাহলে কী হবে। কিছু তো করার নেই। মেয়ে স্কুল, তারপর স্কুল থেকে বেরিয়ে কোচিং থেকে বেরিয়ে আমিও রাস্তায় রাস্তায়ই থাকতাম। এরম এরম মানে জার্নিটা বলছি, মানে মেয়ের সঙ্গে সঙ্গে থাকা এবং মেয়ের বন্ধুদের সঙ্গে কথা বলা, ও কী করছে, ও টিচারদের সঙ্গে কথা বলা, এরম পেছনে লেগে থাকতাম। যে আমার ভয় হতো ছেলে মেয়ে যদি একটা বয়সের পর বিগড়ে যায় তাকে কিভাবে সামলে আনবো। দেখেছি সামনে অনেক কিছু না, সেই জন্য ভয় পেতাম। যাই হোক, সে লড়াইটা অনেক বড় লড়াই, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি আজকে। আজকে আমার মেয়ে অনেক দূরে থাকে, মেডিকেল লাইনে পড়াশোনা করছে। এটা বলতে চাও না যে আমার ইচ্ছা ছিল, এটা ছোটোবেলা থেকেই ওর মনের ইচ্ছা যে ও ডাক্তার হবে। ছোটোবেলা থেকে আমরা কেউ ওর মনে ঢোকাইনি। অসম্ভব বায়োলজিটাকে ভালোবাসতো, সেই জন্য বায়োলজিটাকেই সামনে রেখে আইলাম দেখ নিট দিতে গেলে শুধু বায়োলজি দিলে তো হবে না, তোর পিওর সায়েন্সটা থাকতে হবে, মানে ম্যাথটাও খুব একটা ভালোবাসে না, যাই হোক ওটা থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে। বলে থাক, তাহলে আমি 11-12 অবধি যেটা পড়া সেটাই পড়বো, তারপর কিন্তু আমি এটা নিয়ে পড়বো। দেখো, এটা মানুষের মনের জেদ, আমার মনের ইচ্ছা বা আমার মনের একটা শান্তি বলতে পারো। ইচ্ছা আমার ছিল না, ইচ্ছাটা ওরই। শান্তি বলতে পারো, কি শান্তি বলো তো, মেয়েটা যা চেয়েছে সেটা পেয়েছে। এইটাই বলতে গিয়ে আমি এত কথা বললাম। আজ তখনই মনে হলো ছেলেমেয়েরা যখন যেটা মন থেকে চায় না, মা বাবা যদি সেটাকে দিতে পারে তার যে কি শান্তি, সেই বাবা মাই জানে। ওই পিঙ্কিকে দেখে আমার তাই মনে হলো। সত্যি তো, আমাদের জীবনের কি আছে বলো, আমরা তো আমাদের মতো জীবন কাটিয়েই ফেলেছি, আমাদের মতো জীবন আমরা টাইম পাস করেই ফেলেছি। এখন মেয়েরা যেটা করবে, ছেলেমেয়েরা যেটা করবে, ওরা যদি আনন্দে থাকে আমরা হাসি, ওরা কাঁদলে আমরা কাঁদি, অ্যাকচুয়ালি তাই। এরমই হয়ে গেছে। অত তো এখনও আত্মকেন্দ্রিক, মানে নিজের মতো নিজে থাকবো সেই মানসিকতা তো নেই। সেই আজকে যখন দেখলাম রিমি প্রীতমদের বাড়িতে, ভীষণ ভীষণ বলছি, মন থেকে আনন্দ পেয়েছি, মন থেকে। এবার ভবিষ্যতে কি হবে কি না হবে সে তো দেখতেই পাবো। তবে আমি যেটা বুঝি, শ্বশুর বাড়িতে খোটাখুটি লাগে, সেইটুকু যদি একটু সামলে মানিয়ে নিয়ে, ওই তো কটা মেম্বার, এদের একটু মন জুগিয়ে চলা, ওরাও দেখবে যদি রিমি মন জুগিয়ে চলতে পারে, ওরাও রিমিকে মাথায় তুলে রাখবে। অ্যাকচুয়ালি এটাই হবে। তারপর তো পড়ে পাওয়া 14 আনার মতো কি বলে, প্রীতমের দেখলাম পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছে। খুব ভালো সংবাদ, সেটা আজকে পেলাম। পড়াশোনা করবে, পরীক্ষা দেবে, ওর ইচ্ছে ওখানে যাওয়ার। আমি বলবো ইচ্ছেই মানুষকে তার ডেস্টিনেশনে নিয়ে যায়। এইটা যদি ভবিষ্যতে দেখা যায় যে ও ওরকম পুলিশের একটা সার্ভিস করছে, ভীষণ ভীষণ খুশি হব। কারণ একটা সময় যেটা ওর লাইফটা নষ্ট হয়ে গেছে সেইটাকে ও ফিরে পাবে, এবং এই যে অভিজ্ঞতাটা ওর জীবনে পেলো এই কয়েক বছরে, এটা দিয়ে ও ভবিষ্যতে অনেক বেশি এগিয়ে যেতে পারবে, আমি সেটাই বলছি। আর হলো তবে আরেকটাও জিনিস দেখো, আমার সঙ্গে সঙ্গে এটা মনে হলো তাই বললাম। রিমি বাড়ি এলো আর ওর পুলিশের ফর্মটাও ফিল আপ হলো। রিমির সঙ্গে সঙ্গেই মনে হয় সুসংবাদও আসে, তাই না? হ্যাঁ, ও হচ্ছে আসলে লক্ষ্মী, বলে না, এক একটা মেয়ে খুব লক্ষ্মী হয় বাড়িতে, যে বাড়িতে যায় সেই বাড়ি ভরিয়ে একদম ভরপুর করে তোলে, সেরকম ব্যাপার। যাই হোক, ভালো লেগেছে, ভীষণভাবে ভালো লেগেছে। ওর মারও দেখলাম আনন্দ খুব, ছেলের আনন্দে মার আনন্দ তো হবেই, তাই না? আমি তো আগেও বললাম এটা নিয়ে কথা, ছেলে মেয়ের আনন্দে বাবা মা। আর সব থেকে বড়ো কথা আমি বলবো, এত কাদা ছড়াছড়ি হয়েছে, এত কাদা ছোড়াছড়ি হয়েছে, ওর বাবা মা কিন্তু জিনিসটাকে ভালো মনে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমরা দেখেছি কি দেখিনি সেটা বড় কথা না, রিমির মার মুখে শুনেছি, এবং ওর সঙ্গে যে ছিল মুন, ও বলেছে। তাহলে সবাই যদি এক বাক্যে বলে অবশ্যই ঠিক। আর ওই সঙ্গীতা ম্যাডামও বোধহয় এর সঙ্গে যুক্ত, ওনার হস্তক্ষেপেই ব্যাপারটা মিটলো। হতে পারে একজন লাগে যে কিনা এর যখন এত বড় একটা ঝামেলা হয়ে গেছে, তখন কাউকে লাগে যে কিনা ঢুকে ব্যাপারটা মীমাংসা করে দেয়, এবং সবাই তাকে মান্য করবে, তবে তার কথা শুনে চলবে না, সেক্ষেত্রে কিছু করার থাকে না। আর যেটা ওই সঙ্গীতা ম্যাডামের হাত ধরেই হয়েছে, ওরাও খুব থ্যাঙ্কফুল ওনার প্রতি। তাহলে আমাদের তো কিছু বলারই থাকে না, যারা যাকে ধরে তাদের কাজের উদ্ধার করতে পারবে তাহলে সেই বেস্ট তাদের কাছে। আমাদের এখানে ভালো মন্দ বলার কোনো মানে নেই, আমরা দেখব পরবর্তীকালে কী হচ্ছে, আমরা সেটাকে নিয়ে কথা বলবো, তাই না? আর অবশ্যই চাইবো ওরা ভালো থাকুক, ভালোভাবে ভবিষ্যৎটাকে গড়ে তুলুক। অ্যাকচুয়ালি কারো খারাপ থাকা বা খারাপ রাখাটা আমাদের উদ্দেশ্য নয়, আমরা চাই সংসারটা যাতে ভালোভাবে ওরা করতে পারে। যখন বেছেই নিয়েছে দুজনকে দুজনের লাইফ পার্টনার হিসেবে, তাহলে দুজনে যেন সুস্থভাবে জীবনটাকে চালনা করুক। এবং অবশ্য করে আগে যখন ও ভেবেছে একটা সার্ভিসের ব্যাপার, সেটাকে নিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে সেই সার্ভিসেই ও থাকতে চায়, আমি বলবো সে ব্যাপারে কনসেন্ট্রেট করুন, একসাথে করুক, দুজনের মতো লাইফটাকে গুছিয়ে নিক একই সংসারে থেকে। সঙ্গে তো শ্বশুর শাশুড়ির মতো মা বাবা রয়েছে,
পাশে পিঙ্কি রয়েছে, অবশ্য করেই পিঙ্কিকে বলবো যে মেয়ের সংসার থেকে যতটা সম্ভব দূরে থাকো। মেয়ে তোমার অবশ্য করেই, কিন্তু সে একজন অন্য ফ্যামিলিতে বাড়ির বউ, অবশ্য এটা ও নিজেও বলেছে। সেই ব্যাপারে ও মনে হয় না আর কোনো হস্তক্ষেপ করবে। ওই মেয়েরও বারে বারে ওকে ডাকাটাও ঠিক না। সংসারের সব কথা বাপের বাড়িতে বলতে নেই। আর বাপের বাড়ির আমরা যদি আমাদের ছেলেমেয়েরা অবুঝো হয়, আমাদের কিন্তু সবসময় কি বলা উচিত আমাদের মেয়েকে, অবশ্য করেই সেখানে প্রাণ সংশয়টা না থাকার পর, হ্যাঁ ওই ব্যাপারটা যদি না থাকে, যে তুই তো শ্বশুর বাড়ির সব কথা এসে আমাকে বলবি না। তোর শাশুড়িকে আমি, যদি তুই আমার সংসারে যদি কিছু ভুল করতিস, আমি তোকে বকতাম না বা বলতাম না, তাহলে তোর শাশুড়ি বললেই সেটা দোষের হয়ে যাবে কেন? এইটা হচ্ছে আসল কথা। এটাই মনে করতে হয়। আর সংসার বাপের বাড়িতে তো কেউই চায় না মেয়েকে দিয়ে কোনো কাজ করাতে, কিন্তু শ্বশুরবাড়ি দিয়ে তো কাজ করতেই হবে রে বাবা। তাই আমি কিন্তু আবার এই জিনিসের পক্ষপাতী নই। আমি কিন্তু আমার মেয়েকে দিয়ে আমি কাজ করাতে পারি না, আমি কিন্তু কাজ করাতে চাই, কিন্তু আমার মেয়ে কাজ করতে চায় না। একটা সময় অবধি, যতক্ষণ সে পড়াশোনা করবে আমি ততক্ষণ অবধি তাকে কখনোই বলবো না তুই পড়া ফেলে এসে কাজটা কর, না। কিন্তু যখনই দেখবো যে পড়ার বাইরে কোথাও গল্প করছে কি হাতে মোবাইল নিয়ে বসে আছে, তখন কিন্তু আমি ডাকবি, এটা করতো ওইটা করতো সেইটা করতো। বা এখন আর বলতে হয় না, ও বলে মা অনেকক্ষণ করেছো, এবার আমি এই বাসনটা ধুয়ে দিত একটুখানি, আমার এখন এটা খেতে ইচ্ছে করছে, আমি এটা তৈরি করে নিত, আমি কিন্তু করতে দিই। এবং আমি সামনেও থাকি না, কারণ রান্না ওই হাত পুড়িয়েই মানুষ শেখে। ওই রান্না করতে হবে বলে ভয়, আগুন লেগে যাবে, ছ্যাঁকা খাবে, ওসব কোনো ব্যাপার নেই। আমি তো শ্বশুরবাড়িতে এসে কম ছ্যাঁকা খাইনি, কাজে ওই শ্বশুরবাড়ি গিয়ে ছ্যাঁকা খাবার থেকে তুমি বাপের বাড়িতেই ছ্যাঁকা খাওয়া অভ্যাস করে নাও, তাই না? দেখবে তখন শ্বশুরবাড়িটা অনেক স্মুথ লাগবে, তখন মনে হবে না বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িটা আলাদা। শাসনটা কিন্তু দু জায়গায় দরকার হয়। এই জন্যই আমি বলছি, কোনো জায়গাটাকে ওই বাড়িতে তুমি 9টা-10টা অবধি ঘুমাবে, শ্বশুর বাড়িতে গিয়েও 9টা-10টা অবধি ঘুমাবো ভাবলে তো ভুল। হ্যাঁ, তোমাকে তো দেখতে হবে, শ্বশুর বাপের বাড়ি একরকম আবহাওয়া ছিল, সেখানে তুমি 9টা-10টায় উঠলেই তার মার মনে হতে থাক যতক্ষণ ঘুমিয়ে থাকে, নাহলে তো এই বায়নাক্কা শুরু করবে। কিন্তু শ্বশুর শাশুড়ি তো সেটা ভাবে না, শাশুড়ি ভাবে যদি আগে ওঠে তাহলে আমার হাতে হাতে কাজ করে দেবে। দুটো তো দুটো আলাদা জিনিস। হ্যাঁ, কাজে এই তফাৎগুলো বুঝতে হবে। যাকে বুঝে যাবে নিশ্চয়ই, এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে বলেই এত ঝামেলা। সময় বিয়ে হলে ম্যাচুরিটি আসে মানুষের। নিজের অভিজ্ঞতা থেকে বলছি গো, এটা কিন্তু আমার পুরো নিজস্ব অভিজ্ঞতা। যাই হোক, লোকের আনন্দে আনন্দিত হয়েছি, এটাই বড় কথা। দুঃখে যেমন দুঃখ পাই, আনন্দেও আনন্দিত হই। আর এখানে আমি ছোট্ট করে একটা কথা বলে যাব, যারা পিঙ্কি পাল, রিমি, প্রীতম এদেরকে দেখো, তারা নিশ্চয়ই জানো এখানে কার হাত আছে। মানে যেভাবে কমিউনিটি পোস্টে পিঙ্কি পাল দিয়েছে, সীমাদি, মানে ওই দালাল দিদি, সীমাদিই বলছি, কারণ কাজটা উনি ভালো করেছেন, সেখানে তার প্রাপ্য সম্মানটা তাকে দিতেই হয়, ঠিক আছে? যেখানে দালালি করছিলেন সেখানে দালাল দিদি বলেছি, আর এখানে যেটা সঠিক কাজ করেছে ওই সীমাদির কথাই বলছি। তা খারাপ লোক যে ভালো কাজ করবে না এমন কোনো কথা তো নেই, করতেই পারে, মানুষ চেঞ্জেবল, চেঞ্জ হতেই পারে। হ্যাঁ, চরিত্র চেঞ্জ হয় না, কিন্তু মোটিভটা চেঞ্জ হলেও হতে পারে। কারণ একসময় রিমি যার চক্ষুশূল ছিল, সেই এখন চোখের মণি হয়ে যাচ্ছে। তবে একটা কথা আমার তার খুব খারাপ লেগেছে, তার ভিডিওতে বারবার বলছিল এর নাকি মানে রিমির নাকি বহু ছেলের অভ্যাস। এটা কী ধরনের কথা? এর জন্য তো সংসারে আসেনি, ও এসছে প্রীতমকে ভালোবাসে বলে, ভালোবাসার টানে এসছে, নাহলে তো অন্য কোনো ছেলের সংসারে যেত। যাই হোক, এটা তোলা হয়েছিল সম্ভবত তপন পালের কথা তুলেই। যাই হোক, সেটা আমি ক্ষমা ঘেন্না করে বাদই দিয়ে দিলাম, ওটা কথা নয়। কথাটা হচ্ছে, যখন একটা সংসার উনি পারলেন ওনার ভেঙে ফেলা সংসার জোড়া লাগাতে, তাহলে কাইন্ডলি যদি কেউ ওনার কানে একটু তুলতে পারেন, বা আমাদের কথা যদি উনি শোনেন, এই টন্দি বা টিনাকেও যদি কোনোভাবে এক করে দিতে পারেন ওই ছোট্ট ছেলেটার কথা ভেবে, আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল থাকবো। কারণ আমরা তো সংসার ফেলে এরকম দৌড়াদৌড়ি করতে পারি না, উনি পারেন। কারণ ওনার, আমি বলবো না শারীরিক শক্তির কথা, আমি বলবো ওনার মেন্টালিটির কথা। মানে উনি পারেন, এগুলো নিতে পারেন, উনি করতে পারেন, ওনার ইচ্ছা আছে, এইটুকু বলতে পারি। আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, আমরা তো একটা সংসারই থাকি, পারমিশনের ব্যাপার থাকে, ওই পারমিশন ছাড়া কোথাও বেরোনো সম্ভব না। আর তারপরে আবার এরকম সোশ্যাল ওয়ার্ক করা ঘুরে ঘুরে জাস্ট হবে না, সম্ভব না, ঠিক আছে? শরীরেও দেবে না, আমাদের শরীরেও দেবে না, অনেক রোগভোগ নিয়ে থাকি, দেখলে বোঝা যায় না। যাই হোক, যদি উনি পারেন তাহলে সত্যিই বলবো উনি বিশেষ একটা ভালো কাজ করেছেন, এবং সত্যি ওনাকে হ্যাটসঅ্যাপ জানাতেও নিশ্চয়ই ভুলবো না। এই ভালো কাজ করলে অবশ্যই তার হাততালি পাওয়ারই যোগ্যতা থাকে। ওকে, এখানেই রাখছি ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই করেই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।